এই অর্গানাইজেশনের কী করছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা উনি রেখেছেন। আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, ফিনান্স ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরের শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রী প্রশান্ত কুমার গোয়েল, সেক্রেটারি ফিনান্স এবং অন্যান্য দপ্তরের, উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। তাছাড়া শ্রী চিরঞ্জীব আনন্দ, চিফ কমিশনার অফ স্টেট ট্যাক্স, এখানে উপস্থিত রয়েছেন শ্রী কুন্দন যাদব, কমিশনার সিজিএসটি, শ্রী এল রাঙ্কল, এডিশনাল কমিশনার, স্টেট কমিশনার অফ ট্যাক্সেস, এবং যারা এখানে বিশিষ্ট বিজনেসম্যান থেকে আরম্ভ করে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এখানে উপস্থিত, এবং যাদেরকে আমি বলবো ট্যাক্স পেয়ার্স, অন্যান্য যারা, ওনারা তো আছেনই, অন্যান্য যারা ট্যাক্স পেয়ার এখানে আছেন, ডিস্টিংগুইশড গেস্ট, এবং যারা ফিনান্স ডিপার্টমেন্ট বা অন্যান্য লাইন ডিপার্টমেন্টের যারা অফিসাররা আছেন, কমিশনার অফ ট্যাক্সেস রয়েছেন, মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের জন্য সত্যি একটা আনন্দের দিন যে 50 বছর পূর্ণ হয়েছে এরকম একটা অর্গানাইজেশনের, এবং এটা কিন্তু এমনিতে হয়নি, অনেক পরিশ্রমের পরে। যখন যারা পুরনো যারা কর্মচারীরা রয়েছেন বা অফিসাররা রয়েছেন তাদের, এবং যারা ট্যাক্স পেয়ার তারা যেভাবে ট্যাক্স দিয়ে এসেছেন, তার কারণেই এই অর্গানাইজেশন আজকে 50 বছরে পদার্পণ করল। আজকে এই ত্রিপুরা সরকারের বা যে কোনো স্টেট গভর্নমেন্টই হোক, তার মেইন যে পিলার, সেই পিলার হচ্ছে এই কর সংগঠন। আমাদের সরকার, ত্রিপুরা সরকারের এই কর সংগঠন, যাকে ত্রিপুরা ট্যাক্সেস অর্গানাইজেশন বলা হয়, এবং এটা আমরা সবাই জানি এটা ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে এবং কমিশনার অফ ট্যাক্সেসের মাধ্যমে সেটা পরিচালনা হয়। অনেক সময় আমরা খবর পাই যে, বা আমরা শুনে থাকি যে সাংঘাতিক এই কর দিতে গিয়ে হয়রানি হচ্ছেন ব্যবসায়ীরা বা যারা করদাতারা। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে করে যেভাবে এখানে ডিজিটাল পদ্ধতিতে ব্যবস্থা রেখেছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন স্বচ্ছতার সাথে আমাদের কাজ করতে হবে। আগে অফলাইনে হতো, এখন অনলাইন, এবং এই ধরনের চার্টবোর্ড থেকে আরম্ভ করে বিভিন্ন যে সুযোগ হয়েছে, কেউ এদিক সেদিক যাওয়ার কোনো সুবিধা নেই। তো সেই জায়গায় আমি মনে করি যে আগামী দিনে এই যে ত্রিপুরা ট্যাক্সেস অর্গানাইজেশন এবং যারা ট্যাক্স পেয়ার, তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয়ে গেল। এবং এই যে ট্যাক্স, সেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, এটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে। এবং আমি এখন রাস্তা দিয়ে যাব, আমার ছেলে মেয়েদের স্কুলে পড়াবো, যে স্কুল নির্মাণ থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব জনকল্যাণমূলক যে ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইত্যাদি, তার জন্য সবসময় একটা রাজ্যের কিন্তু প্রচুর টাকার দরকার। সেগুলো আসবে কোথা থেকে? কারণ গভর্নমেন্ট আলটিমেটলি তো জনসাধারণেই গভর্নমেন্ট, আবার জনসাধারণেই এই ট্যাক্সের মাধ্যমে এই সরকার এবং এইসব ব্যবস্থাপনা, রাস্তাঘাট যাই উন্নয়নমূলক হবে, এই ট্যাক্সের মাধ্যমে সেটা সম্ভব। এই যে ব্যবস্থাটা মাথার মধ্যে যখন সেটা আসে যে আমি রোজগার করছি, আমার ট্যাক্স আমার দিতে হবে, সেটা যখন হবে তখন একটা রাজ্যের কিন্তু তার উন্নয়নও কিন্তু অনেক বেশি স্ট্রং হয়। এবং এই যে ট্যাক্সের মাধ্যমে আমাদের নর্থ ইস্টার্ন জোন তো বটেই, সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু আমাদের অর্থনৈতিক যে স্বনির্ভরতা, সেটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। আমি কিছুদিন আগেও আমি শিলংয়ে আমি গিয়েছিলাম, সেখানে এক্সটার্নাল এইডেড প্রজেক্ট নিয়ে একটা সেমিনার হয়েছিল। মাননীয় অর্থমন্ত্রীও সেখানে ছিলেন, নর্থ ইস্টের সমস্ত যারা মুখ্যমন্ত্রীরাও সেখানে ছিলেন। দেখুন, আমাদের যে বাজেট, টোটাল বাজেট এবার 34,000 কোটি টাকা, আমরা লাস্ট যে বাজেট 26-27 অর্থ বছর আমরা রেখেছি, সেখানে 34,000 কোটি টাকা আমরা রেখেছি। এর আগে 32,000 কোটি টাকা ছিল, এবার 34,000 কোটি টাকা। কিন্তু এই বাজেটের মাত্র আমাদের এই যে ট্যাক্স আমরা দিই, ত্রিপুরার নিজস্ব ট্যাক্স আমরা যেটা সংগ্রহ করি,
সেই জায়গার মধ্যে ট্যাক্সেবল নন ট্যাক্সেবল সব মিলে 15% বাজেটের শুধু ত্রিপুরা স্টেট থেকে আমরা সেই জায়গায় আমরা মানে হেল্প করতে পারি। তাহলে আমাদের বাকি টাকা তো সেন্টারের উপর আমাদের নির্ভরশীল থাকতে হয়। তো সেই জায়গায় যদি দেখা যায় যে যারা ট্যাক্স পেয়ার বা ট্যাক্স দিচ্ছে না, তাহলে আলটিমেটলি আমরাই কিন্তু তার মানে ভুক্তভোগী হব। কারণ আমাদের ছেলে মেয়েরা, আমাদের রাস্তাঘাট আরও অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার কোনোদিন ডেভেলপ করবে না। এর জন্য এই কথাটা মনে রেখে এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের মাননীয় এই অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে কত আগের থেকে কিন্তু অনেক বেশি আমাদের অর্থ এখন সংগ্রহ হচ্ছে। কিন্তু স্কাই ইজ দ্য লিমিট। যত বেশি আমরা এই বিষয়ে আরও সতর্ক হবো, আরও জানবো আমরা কীভাবে দিতে হয়। এখানে বলা হয়েছে যে এখন যেসব আজকে আমরা ইনোগ্রেশন করলাম তার মাধ্যমে এই যে আগের থেকে ইনফরমেশন দেওয়া যে আপনার কিন্তু ট্যাক্স দেওয়ার সময় হয়েছে, আপনি তাড়াতাড়ি ট্যাক্স দিন, এবং নিজেরও বিভিন্ন এইসব ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা আছে সেই বিষয়গুলো কিন্তু এই ডিজিটাল দুনিয়ার মাধ্যমে আমরা যেগুলো আজকে এখানে ইনোগ্রেশন করলাম তার মধ্যে আপনাদেরও সুবিধা হবে। এই ট্যাক্স যে সংগ্রহ যেটা আমরা এই সংগঠন করে থাকি, এটা কিন্তু একতরফা না। যারা কালেকশন করছে তারার কারণেই এটা হচ্ছে এরকম না। এখন ইয়াং জেনারেশনের যারা, আমি নিজেও আমি জানি বিজনেস কমিউনিটির, এখন ইয়াং ছেলে মেয়েরা এখন ওরা কিন্তু অনেক বেশি আপডেট। তারাও জানে আগে আমরা মানি ব্যাগে টাকা রাখতাম, এখন কিন্তু দেখবেন আপনার নিউ জেনারেশনের এই যে জেন জি এখন কিন্তু মানি ব্যাগে টাকা রাখে না। তো সেই জায়গায় ওরা ডিজিটাল দুনিয়াতে আছে, এখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। তো এদের মধ্যে একটা ইচ্ছা যে আমি এই ট্যাক্স আমি রোজগার করবো, আমি ট্যাক্স দেব। তো এটাকে আরও বেশি আমরা যাতে উদ্বুদ্ধ করি, সেটা আমার মনে হয় সেটা করা উচিত। এবং আজকে যে ট্যাক্সেস অর্গানাইজেশন যে 50 বছর যে পূর্ণ করলো, এটা কিন্তু আমি যদি বলি বয়স দিয়ে খালি এত বছর হয়ে গেল এর জন্য আমি যদি খুশি থাকি তা নয়। সেখানে এটার যে মানে মানদণ্ড যদি আমরা দেখি, পরিমাপ করি, সেটা কিন্তু খালি কালেক্ট করলাম তা না। সেখানে দেখতে হবে যে আমার আস্থা জনগণের প্রতি, যারা ট্যাক্স পেয়ার তাদের উপর কতটুকু আমি আস্থা আমি রাখতে পারলাম, অর্জন করতে পারলাম। আমার যে কর্মদক্ষতা আজকে এখানে যেভাবে আমরা কতগুলো যে ইনোগ্রেশন করলাম এগুলোর মাধ্যমে, এবং সবচেয়ে বড় হচ্ছে ট্রান্সপারেন্সি। আগে আমরা নানা রকম কথা শুনতাম, এগুলোর মধ্যেও ডিপেন্ড করে যে আমি 50 বছর আমি বা আমরা যারা আগে যারা এর সাথে যুক্ত ছিল, কর্মচারীরা, অফিসাররা এবং ট্যাক্স পেয়ার দুটোরই সমন্বয়ের কারণে কিন্তু এই ট্যাক্স যেগুলো এখানে আলোচনা হয়েছে সেই ট্যাক্স আদায় এবং যারা দিচ্ছেন তাদের মধ্যে একটা সমন্বয় হওয়া খুব প্রয়োজন। এর জন্য আমার মনে হয় মাঝে মাঝে সেমিনারও হওয়া বাঞ্ছনীয়। খালি আজকে এখানে বললাম তা নয়, একটা সেমিনার করে মাঝে মাঝে অন্ততপক্ষে 2 মাস 3 মাস পর পর একটা সেমিনার করা যায়, যে আপনারা কিন্তু নতুন যে এখন ব্যবস্থা হয়েছে তাতে আপনাদের এই লাভ হবে। এবং এই যে আস্থাটাও আপনারা কিন্তু, আমি যারা আধিকারিকরা আছেন তাদেরকে বলবো, এবং এতে করে অনেক আমাদের ত্রিপুরা রাজ্যেরও অনেক সুফল সেখানে আসবে। আজকের এই অনুষ্ঠানে আমার খুব ভালো লাগলো, দেখছিলাম এখানে টিভির পর্দায় যে ত্রিনেত্রা এবং সংকেত, ক্রুসিভ অ্যাপ, আফগানি সাথী, এক্সাইজ কানেক্ট, এই ধরনের যে ডিজিটাল যে শুভ সূচনা হয়ে গেল। বিস্তারিত আলোচনা আমাদের ফিনান্স মিনিস্টার সাহেব অলরেডি বলেছেন, আমি এই বিষয়ে আর কিছু বলছি না। নিশ্চয়ই আপনারা এর মধ্যে বুঝতে পারছেন তাতে করে কত সুবিধা হবে। অ্যাপয়েন্টমেন্টে হোক, অ্যাপয়েন্টমেন্ট ইজিলি আপনি ঘর থেকে যাওয়ার আগের থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আপনি যাবেন কখন সেভাবে ফিক্স টাইম লাইনের মাধ্যমে আপনার কাজ হবে। এবং করদাতাদের যে আগের থেকেই খবর যাবে যে আপনার কিন্তু কর বাকি রয়েছে, আপনারা এতদিনের মধ্যে আপনার করটা দিন। তো এখন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ডিজিটাল ইন্ডিয়া, আমরাও ডিজিটাল ত্রিপুরা আমরা বলছি। আপনারা সবাই জানেন যে এখন আমরা ক্যাবিনেট থেকে শুরু করে স্টেট, ডিস্ট্রিক্ট, ইভেন ডিপার্টমেন্ট,
সাব ডিভিশনাল এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমরা পেপারলেস এখন কিন্তু আমাদের একমাত্র ত্রিপুরা, যেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত, অন্যান্য জায়গায় সাব ডিভিশন অব্দি গেছে, কিন্তু আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত এই পেপার ছাড়া আমরা অফিস আমরা তৈরি করতে পেরেছি। কাজেই সব জায়গার মধ্যে এখন ডিজিটাল ব্যবস্থা, এতে করে আগামী দিনে আমাদের এই যে ট্যাক্স কালেকশন, ট্যাক্স দিতে গিয়ে আমাদের অনেক সুবিধা হবে। যদিও আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন যে 1976 সালের 1 জুলাই মাত্র 2টি চার্জ ছিল, সেটা আগরতলা এবং ধর্মনগর, এই সংস্থার সেটা শুরু হয়েছিল। তখন বার্ষিক রাজস্ব সংগ্রহ ছিল মাত্র 53 লক্ষ টাকা, 53 লাখ। আর আজকে 5 দশক পরে এই সংস্থাটির 15টি টেরিটোরিয়াল চার্জেস হয়েছে এবং 4টি এনফোর্সমেন্ট উইং এবং মডার্নাইজেশনের মাধ্যমে এবং ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে এটা যে রাজস্ব নেওয়ার যে ব্যবস্থা সেটা অনেক বেশি আপডেট হয়েছে। 2025-26 অর্থ বছরে এই সংস্থা মোট 2,820.24 কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে। এর মধ্যে এই যে অ্যামাউন্ট আমি বললাম, তার মধ্যে জিএসটি বাবদ 1,752.29 কোটি টাকা, 29 কোটি টাকা, আর ভ্যাট থেকে 572.82 কোটি টাকা। ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস থেকে 392.68 কোটি টাকা। তাছাড়া বিদ্যুৎ শুল্ক আছে, পেশা কর আছে, অন্যান্য কর থেকেও মানে এখানে কিন্তু অনেকটা বেড়েছে আগের তুলনায়। ত্রিপুরার এই রাজস্বের যে টাকা, তার প্রায় 85%-ই বেশি আসে এই ট্যাক্সেস অর্গানাইজেশন থেকে। যতগুলো রাজস্ব আছে এর মধ্যে 85% এখান থেকে আসে। এবং শুধু তাই নয়, করদাতার সংখ্যাও অনেক কিন্তু বেড়েছে। আগে 2016-17কে যদি আমি বেস লাইন ধরি, সেখানে সংখ্যা ছিল মাত্র 16,000, আর আজকে সেখানে দাঁড়িয়েছে 34,000। কিন্তু আমরা বলবো আরও যাতে করদাতার আরও বেশি বাড়ে, সেটা সম্ভব হবে যখন এই ইজ অফ ডুইং বিজনেসের ব্যবস্থা যেহেতু আপনারা করেছেন, আমি নিশ্চিত যে আগামী দিনেও সেটা বাড়বে। এবং এতে করে প্রমাণ করে যে আমাদের অর্থনীতি কিন্তু অনেকটা, যে এই যে অ্যামাউন্টটা তাতে প্রমাণ করে আমাদের অর্থনীতিরও কিন্তু উন্নয়ন হয়েছে, ব্যবসায়িক যে কার্যক্রম সেটাও বেড়েছে, এবং মানুষের মধ্যে যে কর দেওয়ার যে একটা প্রবৃত্তি সেটাও কিন্তু অনেক বেশি করে আসছে, তবেই এটা সম্ভব হয়েছে। 2023-24 অর্থ বছরে বিভিন্ন যে কর, সেস ও শুল্ক বাবদ মোট রাজস্ব যে সংগ্রহ ছিল 3,007 কোটি টাকারও বেশি। কিন্তু 2 বছরের ব্যবধান অর্থাৎ 25-26 অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে 3,350 কোটিরও বেশি হয়েছে। অর্থাৎ যে মোট রাজস্ব সংগ্রহ প্রায় 11% বেড়েছে। এখানে জিএসটি সংগ্রহ তার প্রবৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি, ভ্যাট, এক্সাইজ ডিউটি, ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস, প্রফেশনাল ট্যাক্স, বিদ্যুৎ শুল্ক, সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি যে অনেক বেশি বেড়েছে। গত কয়েক বছর ত্রিপুরা ট্যাক্সেস অর্গানাইজেশন এই ধরনের যে রাজস্ব সংগ্রহ তো করছেনই, প্লাস প্রশাসনিক সংস্কার সেখানেও কিন্তু ওনারা কাজ করছেন। প্রযুক্তিকে তো ব্যবহার আমরা দেখছি, আগামী দিনেও আরও করবেন। এবং এই যে অর্গানাইজেশন, তার সবচেয়ে বড় হচ্ছে কর বান্ধব হিসাবে পরিষেবা প্রদান যদি করে, তাহলে আরও বেশি সেখানে করদাতারা আরও সামনে এগিয়ে আসবে। আজকে এখানে কর সাথী নামে একটি অত্যাধুনিক চ্যাটবট চালু করা হয়েছে, এবং তাতেও কিন্তু করদাতারা অনেক প্রশ্নের উত্তর ওনারা পাবেন সেখানে। একই সঙ্গে প্রতিষ্ঠা করা হয়েছে জিএসটি জ্ঞান কেন্দ্র। আমি পড়ছিলাম, এটা খুব ভালো লাগলো। সব জায়গায় জ্ঞানের দরকার, উইদাউট জ্ঞান তো সম্ভব হবে না। যাতে করে করদাতা, ব্যবসায়ী এবং পেশাজীবীদের যে একটা বিভিন্ন বিষয়ের তথ্য এবং সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করবে। কর প্রশাসনের আরেকটা জিনিস ওনারা যেটা করলেন, ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস, ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিক্স, দ্যাট ইজ নাসিন, এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, ICAI সঙ্গে একটা মৌ করেছেন ওনারা। তাতে করে আরও আপডেট কি করা যায়, আরও আপগ্রেডেশন ডিজিটালি কি করা যায় সেই বিষয়ে ওনারা মৌ করেছেন। এতে করে শুধু এটা করলেই হবে না, যারা
এদের সাথে যুক্ত হয়েছে। ট্যাক্সের সাথে যারা অফিসিয়ালরা আছেন তাদের নিয়মিত প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, তাদের যাতে আরও বেশি সক্ষমতা বৃদ্ধি হয় তার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। সৌগাত পোর্টাল সেটাকে ইউজ হচ্ছে, সেখানে প্রফেশনাল ট্যাক্স অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন হচ্ছে। মাসিক রিটার্নের পরিবর্তে মাসিক রিটার্ন হলে অনেক সময় সমস্যা হয়, তো সেই জায়গায় বার্ষিক রিটার্নের ব্যবস্থা করা হয়েছে। ইফ আই এম নট রং, হোয়াট দে হ্যাভ গিভেন মি দ্য রিটার্ন, যাতে ব্যবসায়ীরা সময় ও প্রশাসনিক ব্যয়, এতে করে অনেক সময়ও কম লাগবে। আমাদের সরকারের একটা স্পষ্ট নীতি যে সব করদাতাকে সম্মান, আর কর ফাঁকি যারা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। এটা করতেই হবে, উপায় নেই। আমি কয়েকবার দিল্লিতে যখন বিভিন্ন বিষয়ে এই বিষয়ে কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীজিও ছিলেন, আমাদের ফিনান্স মিনিস্টারও ছিলেন, সেখানে অন্যান্য মিনিস্টারও ছিলেন, সেখানে বলেছেন যে মিশন জিরো ফেক রেজিস্ট্রেশন আমরা চালু করেছি। এটা অবশ্যই যেন কর ফাঁকি যাতে না হয় তার জন্য ব্যবস্থা করতে হবে। এবং কিভাবে কর ফাঁকি দেওয়া হয় তার কয়েকটা আমার মনে আছে এখনো দিল্লিতে দেখানো হয়েছে, যেটা সহজ সরলভাবে আমরা যদি দেখি বোঝা যায় না এটা। তো ওখানে কয়েকটা ইনস্টেন্স দেওয়া হয়েছিল, ইনসিডেন্ট দিয়েছে কিভাবে কর ফাঁকি দেওয়ার ব্যবস্থা। তো এগুলো আমরা ওখানে রাখার পর আমরাও সচেতন হয়েছি, এবং এই বিষয়গুলো অফিসাররাও জানেন, যারা কর্মচারীরা আছেন তারাও জানেন, যে যেভাবে হোক মিশন জিরো ফেক রেজিস্ট্রেশন সেটা যেন অবশ্যই আমরা আরও শক্তভাবে সেটাকে করি। এবং 2025 সালের এপ্রিল মাস থেকে একটি ভুয়া জিএসটি নিবন্ধনের শনাক্ত করা হয়নি, এই কারণে একটাও হয়নি কিন্তু। এবং সন্দেহজনক যেখানে দেখা গেছে সেখানে আইন অনুযায়ী তাদের বাদ দেওয়া হয়েছে। কাজে এখানে বোঝা যাচ্ছে যে সংস্থা খুব ভালো কাজ করছে। 2025 সালের এপ্রিল মাস এখন অবধি যারা রেজিস্ট্রেশন করেছেন করদাতাদের সংখ্যা ছিল 32,954, এবং যেটা 2026 সালের মার্চ মাসে বেড়ে গিয়ে 34,396 হয়েছে। অডিট কাজকে যাতে আরও স্পিডি করা যায় তার জন্য ডেডিকেটেড অডিট সেলও গঠন করা হয়েছে। জিএসটি অডিটের এই ব্যবস্থাপনায় 4 কোটি টাকা এক্সট্রা তারা আদায় করেছেন, এবং 25-26 অর্থবর্ষে এই যে স্টেট জিএসটি সংগ্রহ 644.22 কোটি টাকায় পৌঁছেছে, যা 2024-25 অর্থবর্ষে কত ছিল 574.62 কোটি, অর্থাৎ 12.11% বেড়েছে। কাজে সব দিকে দেখা গেলে অর্গানাইজেশন ভালো কাজ করছে, যারা ট্যাক্স পেয়ার তারাও কর দিচ্ছে। এটা মানে যেটাকে বলে কর বান্ধব সংস্থা হিসেবে ওনারা কাজ করছেন। একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা আমার মনে হয় যে ওনারা তো করছেনই, এতে করে আমাদের স্টেট যে উন্নয়নের যে কথা আমরা সবসময় বলছি, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলছেন যে আমাদের প্রতিটা স্টেট আত্মনির্ভর হতে হবে। সেলফ স্টেট যদি না হয় তো সেলফ কান্ট্রিও হবে না। তো একমাত্র সেটা সম্ভব হবে এই অর্থ যখন বেশি করে আসবে, অর্থ দেওয়ার অভ্যাস বেশি বাড়বে, তাহলে আমরা সব যে বিকশিত ত্রিপুরা সেটা আমরা করতে পারবো। এবং বিকশিত ত্রিপুরা করলে 2047 আমরা বিকশিত ভারত যে বাস্তবায়ন সেখানে আমরা গুরুত্বপূর্ণ অবদান আমরা রাখতে পারবো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের যারা এই অর্গানাইজেশন আছেন তারা ট্রান্সপারেন্সির মাধ্যমে এবং অনেস্টির মাধ্যমে এবং প্রযুক্তিকে যারা ব্যবহার করে এবং যারা কর দিচ্ছেন তাদের সাথে এটা সুন্দরভাবে সহযোগিতার মাধ্যমে এবং বারবার অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে যদি এটা করা যায় তাহলে আরও বেশি ত্রিপুরার যে আমরা যেটাকে বলে যে সেলফ রিলায়েন্স সেটা আমাদের সম্ভব হবে। আমি পরিশেষে আমি এটাই বলবো যে অর্গানাইজেশনের যারা কাজ করছেন এই ট্যাক্সেস অর্গানাইজেশন প্রাক্তন এবং বর্তমান সবাইকে এবং যারা ট্যাক্স পেয়ার তাদেরকেও আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।